শিশু কিশোর বন্ধুরা, শীতের সকাল, একটি শুভ্র পরিবেশে আমার পেছনের দৃশ্য দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের ক্রিকেটের প্রসঙ্গ। কাজেই আমরা কথা বাড়াবো না, চলে যাব মূল অনুষ্ঠানে। তার আগে খেলাধুলা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে। আমার পেছনের দৃশ্য দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের আজকের অনুষ্ঠানের প্রসঙ্গ কি। আমরা আজকে তোমাদের জন্য উপস্থাপন করব ক্রিকেট প্রশিক্ষণ পর্ব। চলো বন্ধুরা, ক্রিকেট প্রশিক্ষণ পর্বে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্রিকেট প্রশিক্ষণ পর্ব। শুরুতেই আমরা করব ডাইনামিক ওয়ার্ম আপ। ওয়ার্ম আপটা হলো আমাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি, যার মাধ্যমে আমরা কোনো কাজের জন্য নিজেকে তৈরি করতে পারি। চলেন শুরু করা যাক। স্লো জগ, প্রথমে স্লো জগ, হ্যাঁ, দেন টার্ন ব্যাক। ওকে, আমরা এবার সাইড রানিং করব। সাইড রানিং, সাইড রান, দেন আবার সাইড রান। আমরা এবার টুইস্ট রান করব। টুইস্ট রান, টুইস্ট রান, আবারও সেম। আমরা এখন ওয়াকিং লাঞ্জেস করব। ওয়াকিং লাঞ্জেসের মাধ্যমে আমরা আমাদের লোয়ার বডিকে রেডি করতেছি, যাতে আমরা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি করার সময় আমার লোয়ার বডি কোনো প্রবলেম না করে, আমরা ইনজুরিতে না পড়ি। ওয়াকিং লাঞ্জেসের সময় আমরা লক্ষ্য রাখবো যে আমাদের নি কখনোই টোর সামনে যাবে না এবং আমাদের বডি ওয়েট মাঝখানে থাকবে। দেন আমরা সাইড লাঞ্জেসে যাব। সাইড লাঞ্জেসের মাধ্যমে আমরা আমাদের গ্রোয়িং মাসেল, অ্যাডাক্টর মাসেলকে রেডি করতে পারবো। আমরা বলিং বা ব্যাটিং যাই করি না কেন, আমাদের ইনজুরি থেকে এটা আমাদেরকে সেভ করবে। তো আমরা আপার বডি, লোয়ার বডি কিছু এক্সারসাইজ করে নিলাম। এখন আমরা আপার বডি দিয়ে শুরু করব। তো আপার বডিতে আমরা হ্যান্ডসুইং দিয়ে শুরু করি। হ্যান্ডসুইংয়ের মাধ্যমে আমরা আমাদের ডেল্টয়েড মাসেল, ট্রাইসেপ, বাইসেপ এগুলো মাসেলকে যে কোনো বলিং অথবা ব্যাটিংয়ের জন্য তৈরি করতে পারি। এখন আমরা রিভার্স করব, রিভার্স সুইং, হ্যাঁ, দেন আমরা সাইড ওয়াইজ করব। এখন আমরা বোথ সাইড করব। বোথ সাইডের মাধ্যমে আমরা আমাদের অ্যাবডোমিন, ট্রাঙ্ক সব কিছুকে জানাই দিলাম যে আমরা পুরোপুরি যে কোনো খেলার জন্য প্রস্তুত। চেঞ্জ, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, তো এইভাবে আমরা আমাদের খেলার আগে ওয়ার্ম আপটা সম্পূর্ণ করতে পারি। আজকের সেশনটা এখানেই শেষ করছি। তবে একটা জিনিস মনে রাখবেন যে কোনো খেলার জন্য ওয়ার্ম আপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ার্ম আপ করলে হবে আমাদের মাসেলের রেঞ্জ অফ মোশন বাড়বে এবং এর সাথে সাথে আমরা শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে পারবো, যে কোনো খেলার জন্য প্রস্তুত হইতে পারবো। ধন্যবাদ সবাইকে। তোমরা জানো আমরা গত পর্বে অফ কাটার নিয়ে কাজ করছি। আজকে আমরা লেগ কাটার শিখবো, কীভাবে লেগ কাটার করতে হয়। আসলে বোলিংয়ের বাকি জিনিসগুলো একই থাকবে। আমরা যখন লেগ কাটার করতে যাব, এখানে দুটো জায়গায় একটু চেঞ্জ হবে, একটা হচ্ছে গ্রিপে আর একটা হচ্ছে রিলিজে। বাকি আমাদের আমরা যেটা এর আগে দেখিয়েছি বেসিক বোলিং অ্যাকশান, সেম জিনিসই থাকবে। তো আসলে আমরা আগে দেখে নিই গ্রিপটা কীভাবে করতে হয়। তার আগে একটু বলে নিই যে লেগ কাটারের উপকারিতাটা কী। আসলে লেগ কাটার অ্যাকচুয়ালি একটা ভেরিয়েশন পেস বোলারের।
বল যখন পুরাতন হতে থাকবে, এটা খুব কার্যকরী একটা ভেরিয়েশন। এতে ব্যাটসম্যান আসলে ধোকায় পড়ে যায়। যত বল পুরাতন হলে এটার কার্যকারিতাটা বাড়ে, বলের ডিরেকশন চেঞ্জ হয়, ব্যাটসম্যান বলকে রিড করতে ব্যর্থ হয়, এর ফলে উইকেট নিতে সক্ষম হন বলাররা। মূলত বলটাকে ধরবো আমরা প্রথম 2 আঙুল দিয়ে। এর আগে আমরা বলছিলাম, আমরা যদি এটাকে বৃদ্ধাঙ্গুল বলি, তো এখান থেকে আমরা প্রথম আঙুল, দ্বিতীয় আঙুল, তৃতীয় আঙুল, চতুর্থ আঙুল। তো আমরা প্রথম যে আঙুলটা হবে, এই আঙুলটা মসৃণ যে পার্টটা আছে, মসৃণ পার্টে থাকবে। আর যে মধ্যম আঙুলটা আছে বা দ্বিতীয় আঙুলে যেটা আছে, এটা সিমের উপরে আউটসাইড দ্য এজ থাকবে। আর থাম যেটা আছে, এই থাম সিমের ইনসাইডে থাকবে। এই হচ্ছে লেগ কাটার বলের গ্রিপ। আমি আবারও বলছি, প্রথম যে ফিঙ্গারটা আছে বা প্রথম যে আঙুলটা আছে, এটা সিমের আউটসাইডের যে মসৃণ পার্টটা আছে, এই পার্টে থাকবে। এবং দ্বিতীয় যে ফিঙ্গারটা আছে, এটা ফিঙ্গারটা সিমের উপরে আউটসাইড দ্য এজ অফ সিমের উপরে আলতোভাবে থাকবে। এবং থাম যেটা আছে, এটা সিমের ইনসাইড পজিশনে থাকবে। এই দুটো আঙ্গুল যদিও প্যারালাল, বাট একটু দূরে থাকবে, একত্রে না। আমরা যেমন বেসিক বোলিং অ্যাকশনে আমরা একত্রে রাখছি, এটা লেগ কাটার সময় আমরা জাস্ট এটা একটু দূরে থাকবে, একটা আঙুল থেকে একটা আঙুলের থেকে একটু দূরত্ব থাকবে। ক্লিয়ার? এই বাকি রান আপ, গ্যাদার সব একই থাকবে। এখন আসবো রিলিজের সময়। আচ্ছা, রিলিজের সময় আমাদের কাজটা কি হবে? রিলিজের সময় আমরা যখন বলটা রিলিজ করব, আমাদের যে উপরের যে দ্বিতীয় যে ফিঙ্গারটা আছে, এই ফিঙ্গারটা দিয়ে শার্পলি কাট করতে হবে বাইরের দিকে। এবং আমাদের এই যে থাম যেটা দেখছো, এই থামটা দিয়ে কেটে থামটাকে উপরের দিকে নিতে হবে। এবং আমাদের যে রিস্টের পিছন অংশটুকু যেটা আছে, এটা ব্যাকওয়ার্ড পয়েন্টে দিয়ে চলে যাবে। এই যে তোমার গ্রিপ রিলিজের সময়, যখন আমি রিলিজে যাচ্ছি, এই হাতের পজিশন থেকে আমি এই মিডিল ফিঙ্গার অথবা সেকেন্ড যে ফিঙ্গারটা আমি বলছি, সেকেন্ড ফিঙ্গারটা দিয়ে শার্পলি কাট করতে হবে। সেই ক্ষেত্রে আমার যে থামটা আছে, থামটা ঘুরে যাবে এবং এই রিস্ট পজিশনটা চলে যাবে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। এবং এটা যদি আমরা প্রপারভাবে করতে পারি, তাহলে খুব ভালো একটি লেগ কাটার আমরা দেখতে পারবো। লেগ কাটার সময় বল অফ স্টাম্প থেকে বাইরের দিকে টার্ন করে বের হয়ে যাবে। আমরা অফ কাটার সময় যেটা দেখছি, যে অফ স্টাম্প থেকে লেগ সাইডের দিকে চলে যেত, রাইট হ্যান্ড ব্যাটসম্যানের ইনসাইডের দিকে যেত, এটা হবে আউটসাইড দিকে বের হয়ে যাবে, চলে যাবে। রিলিজে যখন আমি গেলাম, বলটা নামাচ্ছি, এখান থেকে আসে, এটাকে আমি কাট করবো শার্পলি, এবং আমার রিস্ট পজিশন দেখো ব্যাকওয়ার্ড পয়েন্টে দিয়ে চলে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার?
বলটাকে যখন আমি নামাচ্ছি রিলিজের সময় দেখো খেয়াল করো আমি এখান থেকে কুইক শার্পলি কাটিংটা হবে এবং রিস্ট পজিশন দেখো কোথায় চলে গেছে ব্যাক আমার যেন এই পিছনের অংশটুকু রিস্টের পিছনের অংশটুকু যেন ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে থাকে যেন। ক্লিয়ার? বন্ধুরা, তোমরা যারা খেলাধুলা করো, খেলাধুলা করতে গিয়ে যে সমস্ত ইনজুরি তোমাদেরকে গ্রাস করে নেয় তা থেকে তোমরা কিভাবে মুক্তি পেতে পারো বা এ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারো সম্পর্কিত বিষয় জানবার জন্য এবারে তোমাদের জন্য উপস্থাপন করছি আঘাত এবং চিকিৎসা পর্ব। আসসালামু আলাইকুম। ক্রীড়াজনিত আঘাত পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা কমন একটা ইনজুরি নিয়ে কথা বলবো, যেটা আমরা সবাই শুনেছি যে এসিএল অপারেশন হয় প্লেয়ারদের। সেই এসিএল অপারেশনের পরবর্তী পর্যায়ে কী করণীয় একজন প্লেয়ার, তার পুনর্বাসন প্রক্রিয়াটা কীভাবে হয় সেই বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সামনে একটি ফুটবলার আছে যে আমাদের 2 সপ্তাহ আগে তার অপারেশন হয়েছে। অপারেশনের পরপরই আমরা গত পর্বে বলেছিলাম যে সিপিএম মেশিন ইউজ করা হয়। সিপিএম মেশিন ইউজ করার পরে তার রেঞ্জ অফ মোশনটাকে ইনক্রিজ করার জন্য আমরা কিছু এক্সারসাইজ দিই। কী কী এক্সারসাইজ আমরা তাদেরকে করতে বলি এসএল অপারেশনের পরপর, সেটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। প্রথমেই আমরা তার রেঞ্জ অফ মোশনটাকে অ্যাসেস করব। তার অ্যাসেসমেন্ট করার জন্য তাকে আমরা কতটুকু রেঞ্জ অফ মোশনে তার এক্সটেনশন এবং ফ্লেকশন হবে সেটা বলে দেব। তুমি একটু দেখাও তোমার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা কীভাবে করতে বলেছিলাম, একটু দেখাও। এটা সে অ্যাক্টিভলি করছে, সে নিজেই করবে, পেশেন্ট নিজেই করবে। যতটুকু সম্ভব সে বাস করার চেষ্টা করবে, তারপরে আবার সেটা খোলার চেষ্টা করবে। এরকম 10 থেকে 15 বার করবে, দিনে 3 থেকে 4 বার করবে। তারপর এটা যখন সে প্যাসিভলি করবে, একটা হাতে থেরাব্যান্ড অথবা যা সহজ পাওয়া যায় টাওয়াল ব্যবহার করতে পারে, মানে হাতের কাছে যাই পায়, একটা সাপোর্টের জন্য একটা কিছু নিতে হবে। আমাদের কাছে থেরাব্যান্ড অ্যাভেলেবেল আছে, সেই থেরাব্যান্ডের সাহায্যে তাকে এক্সারসাইজটা করতে বলবো। কীভাবে করে দেখাও। করতে হবে তো তোমার এটাকে 2 মাথায় ধরতে হবে। হ্যাঁ, আলতুভাবে চাপ দাও তোমার দিকে। 10 to 15 seconds hold, then relax. আবার ওয়াচ করো। ব্যান্ডের সাহায্যে টান দিতে হবে, একটু প্রেশার দিতে হবে। এটাও ঠিক 10 থেকে 15 বার করবে। দেন আমরা তাকে কিছু আইসোমেট্রিক এক্সারসাইজের কথা বলব। আইসোমেট্রিক মিন্স যে এক্সারসাইজের ফলে মাসেলের শুধু কন্ট্রাকশন হবে, মাসেলের লেন্থের কোনো পরিবর্তন হবে না, সেই এক্সারসাইজটা। এর জন্য আমাদের একটা বালিশ অথবা রোলার ব্যান্ড অথবা তলে এই ধরনের জিনিস আমরা ব্যবহার করতে পারি। আমাদের কাছে রোলার আছে, রোলার হাঁটুটা নিচে নিয়ে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাঙ্কেল জয়েন্টটা একটু উঁচু অবস্থায় থাকবে। হ্যাঁ, তুমি রিল্যাক্সে বসো, রিল্যাক্সে বসো, রিল্যাক্সে বসো। এবার এই কোয়াড্রিসেপস মাসেলটা কন্ট্রাক্ট করে চাপ দাও। ইয়েস, এরকম 10 থেকে 15 সেকেন্ড রাখবে, তারপর ছেড়ে দেবে। হ্যাঁ, এখন এই অ্যাঙ্কেল জয়েন্ট একটু নিচে নেমে যাবে। একটু খেয়াল রাখতে হবে, যখন সে চাপটা দিচ্ছে, দেওয়ার সময় তার অ্যাঙ্কেল জয়েন্টটা উপরে উঠে যাচ্ছে। আবার রাইট। তোমার এই কোয়াড্রিসেপস মাসেল টাইট হচ্ছে, আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে। যখন সে চাপ দিচ্ছে, এই কোয়াড্রিসেপস মাসেল অর্থাৎ থাইয়ের সামনের মাংসপেশিটা শক্ত হচ্ছে কিনা। যদি শক্ত হয় তাহলে এক্সারসাইজটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বলে আমরা বলে থাকি।
রিল্যাক্স। এই এক্সারসাইজটাও 10 to 15 রিপিটেশন করতে হবে। আইসোমেট্রিক টাইপের কিছু এক্সারসাইজ করতে বলি, শুয়ে পড়ুন। এখন পেশেন্ট তার পা বেডের থেকে বা যেখানে শুয়ে আছে সেই অবস্থান থেকে 6 থেকে 10 ইঞ্চি উপরে এনে পাটা ধরে রাখবে। ওঠাও, স্ট্রেট। হাত সামনে নিয়ে আসো, হাত সামনের দিকে রাখো, বেশি উপরে না, বাস। বেডের থেকে 6 থেকে 10 ইঞ্চি উপরে আর একটু নিচে নামাতে, বাস। এরকম 10 থেকে 15 সেকেন্ড রাখবে। রিল্যাক্স। এটাও 10 থেকে 15 বার। তারপরে যে এক্সারসাইজটা করতে বলি আইসোমেট্রিক এক্সারসাইজ, পেশেন্টকে ওঠাতে হবে, বসে যাও, পা ঝুলিয়ে দাও। এই পায়ের যেহেতু আমি এক্সারসাইজ করব, আমার ওই পায়ের সাহায্যে ওটাকে বাধা দিতে হবে। বাধা দাও। হ্যাঁ, এবার তুমি এই পায়ের সাহায্যে এই পায়ের উপর চাপ দিবা, কিন্তু এই জয়েন্টের কোনো মুভমেন্ট হবে না। এখানে আমরা যদি একটু খেয়াল করি, ও যখন চাপ দিচ্ছে তখন ওই জয়েন্ট একটু নিচের দিকে চলে যাচ্ছে, জয়েন্ট একটু নিচের দিকে চলে যাচ্ছে। আসলে তখন এটা আইসোমেট্রিক এক্সারসাইজ হচ্ছে না। আইসোমেট্রিক এক্সারসাইজের প্রিন্সিপালই হচ্ছে মুভমেন্ট হবে না, জাস্ট তার মাসেলের কন্ট্রাকশন হবে। হ্যাঁ, আবার করো, চাপ। হ্যাঁ, জাস্ট তুমি চাপ দিবা। হ্যাঁ, রাইট। রিল্যাক্স। 10 থেকে 15 সেকেন্ড করে হোল্ড করবে, এরকম 10 থেকে 15 বার করবে। তারপরে যে এক্সারসাইজটা করতে হবে ব্যালেন্সিং। যে পায়ের তোমার অপারেশন হয়েছে সেই পায়ের উপর দাঁড়ানোর চেষ্টা করো, আর এই পা ব্যান্ড করতে হবে। আজকে আমরা প্রথম 2 সপ্তাহ যে এক্সারসাইজগুলো করা হয় সেইগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি যারা এই ধরনের ইনজুরি অপারেশন হওয়ার পরে পুনর্বাসন নিয়ে চিন্তা করছেন, আপনারা যদি এক্সারসাইজগুলো করেন খুব ফলপ্রসূ হবে বলে আমি বিশ্বাস করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। অন্যান্য বছরের মতো একই রকমভাবে ভর্তি পরীক্ষাটা একটা রুটিন কাজ, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। তো এই অনুযায়ী আমরা ডিসেম্বর মাসে আমরা শুরু করছি এবং ডিসেম্বর মাসের আমরা 3rd উইক থেকে শুরু হচ্ছে। এটা সারা দেশ ব্যাপী প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্রগুলোতে হবে, আর যেখানে আমাদের আঞ্চলিক কেন্দ্র নাই, যেমন ময়মনসিংহ, সেখানে ময়মনসিংহ স্টেডিয়ামে হবে। এছাড়া প্রত্যেকটা আঞ্চলিক কেন্দ্র থেকে আমাদের শুরু হবে। প্রথমে দিনাজপুর থেকে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সর্বশেষ ঢাকা বিকেএসপিতে। এই ভর্তি প্রক্রিয়ায় চান্স পেল না, বাট সে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, মিন্স হচ্ছে গিয়ে তাকে সে ন্যাশনাল টিমে সে খেলেছে, এইজ ভিত্তিক কোনো একটা ন্যাশনাল টিমে। তো ওই ক্ষেত্রে আমরা এই করি। আদারওয়াইজ অনেকেই হয়তো নিজেকে দাবি করে সে ট্যালেন্টেড, সেই ক্ষেত্রে না। আবার অনেক ক্ষেত্রে ন্যাশনাল টিমে সে খেলে নাই, বাট যদি ট্যালেন্টেড দাবি করবো আমরা এখানে নিয়ে আসি আমাদের যে ওই ডিপার্টমেন্ট যারা কোচরা থাকে তারা একটা টেস্ট নেয়, তারা সরজমিনে তার খেলার কৌশল এবং স্কিল দেখে এবং পরবর্তী যদি মনে হয় তাহলে তাকে নেওয়া হয়। খরচটা একেবারেই হচ্ছে গিয়ে তার বাবা মার আয়ের সাথে সম্পর্কযুক্ত। অভিভাবকের আয় যেরকম হয় সেই অনুযায়ী। তো আমি দেখেছি যে জায়গায় এখন সাধারণত বিকেএসপিতে এসে খেলাধুলাতে আগ্রহী অধিকাংশই আমাদের সমাজের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা। তাতে দেখেছি যে লোয়েস্ট কারো আছে যে তার বছরে হয়তো গিয়ে 1000-2000 টাকার মতো, তার মানে হচ্ছে গিয়ে মানে মাসে 200-300 টাকা করে হয়। তার মানে বাকি সমস্ত টাকাটাই হচ্ছে সাবসিডি ফ্রম দি গভর্নমেন্ট। তো এর মধ্যে কারো যদি অনেক অভিভাবকের আয় অনেক বেশি থাকে সেই অনুযায়ী হয়, বাট এর মধ্যে বছরে হয়তো 4-5 হাজার টাকার বেশি কারোরই আমি দেখি। ভর্তির জন্য যখন আসে তখন ক্রিকেটের সময় তার নিজস্ব সে ব্যাটটা নিয়ে আসবে, তার হ্যান্ড গ্লোভস, তার যে নিজস্ব পার্সোনাল গিয়ার যা কিছু প্রয়োজন হয় ওগুলি তাকে সাথে নিয়ে আসতে হয়। বন্ধুরা,
আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের খেলাধুলা। ধন্যবাদ সবাইকে।